মিশু, আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর দুই বিজ্ঞ আলোচক, দেখুন, আপনি যেখানে শুরু করেছিলেন 5 তারিখে আমাদের যে জাতীয় ঐক্যটা ছিল, এটা তো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের জাতীয় ঐক্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি ধরুন জাতীয় এই আন্দোলনে নেমেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের প্রেক্ষিতে তারা নেমেছে, তারপর তাদের উপর নির্যাতন হচ্ছে, তারা কন্টিনিউ করেছে। কৃষক গেলে আমি স্বস্তি পাবো, ভালো থাকবো। রাজনৈতিক দলগুলি গত 14 বছর ধরে ঘরে ঘুমাতে পারছিল না, তারা মনে করছে যেই আসুক না আসুক ওর আগে যাওয়া দরকার। তো 5 তারিখের পরে তো এইটার একটিও হয় নাই, শুধুমাত্র রাজনৈতিক দলগুলি ঘরে ঘুমাতে পারছে। কারণ ঘরে ঘুমাইতে না দিতে হলে যে শক্তিটা থাকা দরকার, যাদেরকে দিয়ে দৌড়ানো হয় এরা নাই, মানে পুলিশ নাই, এই জন্য ঘরে ঘুমাতে পারছে। যেমন একটু আগে আমরা শুনলাম, যেমন শাহবাগে সমস্ত সভা সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। তো উনি শক্তি থাকলে, মানে কেউ অক্ষমতার জন্য সাধু, তিনি চুরি করার ক্ষমতাই নাই, সুযোগের অভাবে সৎ। সুযোগের অভাবে সৎ। তো এটা দেখা যাওয়ার ক্ষমতা থাকতো, তাহলে কতটুকু নিপীড়ন না করেন। তো যাই, আমি জায়গাটায় আসি। তো 5 তারিখের পরে যে জাতীয় ঐক্য যেটুকুন থাকলো, সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে, ডক্টর ইউনূস প্রথমে একটা, যেহেতু তিনি শেখ মুজিবের মতো আমাদের এই আন্দোলন সংগ্রামের সময় শেখ মুজিব যখন ব্লাঙ্ক ছিলেন স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে, আপনি দেখবেন যে ডক্টর ব্যারিস্টার আমিরুল ইসলাম বহুবার বলেছেন টেলিভিশন শোতে যে আমরা বঙ্গবন্ধুকে বহুবার শোনাতে চেয়েছি আমরা যুদ্ধের সময়টা কি করেছিলাম, তিনি শুনতে চাননি। তো ডক্টর ইউনূস প্রথমেই বললেন এসে, আমার নিয়োগকর্তা ছাত্ররা, সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দল এখান থেকে ডিসকার্ড। নাম হওয়ার আগে, নাম 28 তারিখে তো এটা আত্মপ্রকাশ করলো, 28 ফেব্রুয়ারি নাম হওয়ার আগে সারা দেশে এটার কমিটি হলো, বেনামে কমিটি হলো। যে এটা এইরকম যে আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা লয়ে পড়াই যে সন্তান জন্ম হয় নাই, এই সন্তানের নামে জমিঘর, আগে জমি টমি কেনা যেত 2004-এর আগে, অজাত সন্তানের নামে সম্পত্তি ক্রয় টিপিএতে পড়ানো হয়। তো এইরকম একটা, যে সন্তানের জন্ম হয় নাই সেই সন্তানের নামে কমিটি হলো, উনি এসে জয়েন করলেন। ডক্টর ইউনূস তার পদত্যাগপত্র গ্রহণ করে হাক করলেন এবং তার প্রেস সেক্রেটারি তাকে, নাহিদ ইসলামকে বাম পাশে বসিয়ে তিনি বললেন যে নেক্সট প্রাইম মিনিস্টার। আমি জিজ্ঞেস করি যে, মানে উনি স্বপ্ন দেখেন যে উনি একদিন প্রাইম মিনিস্টার হবে? জুনায়েদ সাকিকে বাম পাশে করি, তিনি কি এটা বলতে পারেন? তাহলে মনে হয় এই জিনিসটা টোটালটাই 2007-08-এ যে ডক্টর ইউনূসের যে স্বপ্ন ছিল বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ নামক একটি রাজনৈতিক দল গঠন করার, এই স্বপ্নটি এটার মাধ্যমে তিনি পূরণ করতে চান। তো এই অবস্থায় থাকলে জাতীয় ঐক্য তো থাকবে না ভাই, জাতীয় ঐক্য তো থাকবে না। মানে আপনি সরকারের নিরপেক্ষতা নিয়ে অ্যাফিলিয়েট ডিভিশন 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিয়েছে, যে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছেন, ফ্যাসিস্ট হয়েছেন, শেখ মুজিব যেমন 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফ্যাসিস্ট হয়েছিলেন, ঠিক তেমনি এই 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে। 15th অ্যামেন্ডমেন্ট বাতিলের মধ্য দিয়ে একটি সরকার হতে পারে এবং এই সরকারের অধীনে 90 ডেজের মধ্যে একটি নির্বাচন হতে পারে এবং যে নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার আসবে, সেই সরকারের সবাই মিলে যদি গভর্নমেন্ট পার্টি 2/3 মেজরিটি না পায়, অন্যান্যদেরকে নিয়ে জাতীয় সরকার না, অন্যান্যদের সবাইকে নিয়ে এই 12th অ্যামেন্ডমেন্ট, 11 অ্যামেন্ডমেন্ট করা হয় নাই, তো একাদশ দ্বাদশ সংশোধনী করা হয় নাই, এইভাবে করবে। মানে আপনি জাতীয় ঐক্য বিনষ্ট করার প্রধান নায়ক, তার আন্ডারে তো সংস্কারের দরকার নাই তো ভাই, তার আন্ডারে সংস্কার দরকার নাই।
আর তার সন্তান যে জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক পার্টিকে নিয়ে উনি দরকার হলে উনি নিজে এসে চেয়ারম্যান হয়ে একটা দলকে উনি দলের দায়িত্ব নিন এবং নিয়ে তিনি যদি পার্টি ইন পাওয়ারে বসেন, নির্বাচনে জিতে আসেন, আমরা সবাই তাকে সম্মান করব। আর যদি তিনি অপোজিশনে বসেন তাকে কেউ সম্মান করবে না। জি, পরিষ্কার। নিরপেক্ষতা এবং রাজনৈতিক এক ধরনের উচ্চাভিলাষ নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, আপনারাও তেমনটা মনে করেন কিনা, এটা একটা জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে এই যে রাজনৈতিক দল ধরেন নাগরিক পার্টিও নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করবে, মানে মিডল গ্রাউন্ড খুঁজে বের করা দরকার। যখন এক্সট্রিমে আমরা যখন আসলে জাতীয় ঐক্যটা তো আমাদের হয়েছিল একটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, একটা শেখ হাসিনার বিরুদ্ধে, এবং সেই শেখ হাসিনার বিরুদ্ধে আসলে আমরা বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন পথের মানুষ সবাই একত্রিত হয়েছিলাম। এবং এইটা আসলে ঐক্যটা একটা শর্ত নির্ভর ছিল। সেই শর্তটা ছিল আসলে শেখ হাসিনা। এই শেখ হাসিনার শর্তের উপরে দাঁড়িয়ে আসলে আমরা এখানে একটা ঐক্য করেছিলাম। ধরেন বিএনপির সঙ্গে আমাদের আলাদা একটা মানে আন্দোলন ছিল, সেটা হচ্ছে একটা যুগপৎ আন্দোলন, এবং সেখানে আমাদের আবার একটা 31 দফা ছিল। তো সেইটা একটা ধরন ছিল। এর বাইরেও আরো অনেক শক্তি কিন্তু আসলে এই আন্দোলনে এসে যুক্ত হয়েছেন। ফলে এটা আসলে যখন একটা প্রাথমিক কর্তব্য তার সম্পন্ন হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার বিদায় হয়েছে, তখন যেটা হয়েছে যে একটা মোটামুটিভাবে বলতে গেলে যে সবাই আবার তার জায়গায় চলে গেছে, ফিরেছে, তার জায়গায় ফিরেছেন। এটা খুব স্বাভাবিক। একটা গণতান্ত্রিক যদি আবহাওয়া থাকে তাইলে সবাই তার মানে কি বলা যেতে পারে চিন্তা, মতাদর্শ, ভাবনা, জনগণের জন্য তার কর্তব্য কি, এগুলো নিয়ে সবাই কথা বলতে পারেন। কিন্তু এই জাতীয় ঐক্যটার তাহলে কিসের জন্য? জাতীয় ঐক্য হচ্ছে আমরা আসলে যা চেয়েছি, এটা মানে যদি বলা যেতে পারে যে এই অভ্যুত্থানের ভেতর দিয়ে অন্য কোনো আকাঙ্ক্ষা কি প্রকাশিত হয়েছে? অবশ্যই হয়েছে। অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা দরকার এটা মনে করি। এটা প্রথম থেকেই আমরা বলে আসছি যে আসলে এই ধরনের জাতীয় ঐক্য একটা জরুরি। কারণ এই জাতীয় ঐক্যটা যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আসলে দেশি বিদেশি যত ধরনের ষড়যন্ত্রকারীরা আছে তারা এটার ফায়দা তুলবে, এবং এই ফায়দা তুলে তারা এই জায়গায় নিয়ে যাবে। এখন জাতীয় ঐক্য কারা নষ্ট করছে? আমি বলি যে বিভিন্ন পক্ষই নষ্ট করছে। আজকে যারা জাতীয় নাগরিক পার্টি করছেন তাদের পক্ষ থেকেও এমন কিছু কথাবার্তা বা কথাবার্তার ধরনের ভেতরে এমন কিছু আছে যাতে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে। বিএনপির দিক থেকেও এরকম কিছু কার্যক্রম বা আছে যেটার ভেতর দিয়ে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে। অন্য অনেকের ভেতরেই এই একই ধরনের জিনিস আমরা লক্ষ্য করছি যে জাতীয় ঐক্য বিনষ্ট, জাতীয় ঐক্য রক্ষা করাটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ হয়ে নাই। মানে আপনি বলতে পারেন যে প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে। মানে আপনি এটা আমরা বারবার করে বলছি যে আমরা ইতিমধ্যেই বিশ্বের নানা দেশে এরকম অভ্যুত্থান পরবর্তী যে সময়গুলো দেখেছি তাতে আসলে জাতীয় ঐক্য বিনষ্ট হলে কি হয় তার নানান উদাহরণ আমাদের সামনে আছে। জাতীয় ঐক্য বিনষ্ট হলে আসলে এটা দীর্ঘস্থায়ী মানে অস্থিরতা এবং এর ভেতরে চলে যেতে পারে। অস্থিরতা দূর করার উপায়টাই হচ্ছে একটা ঐক্য, এবং এই জায়গায় আমাদের নতুন করে একটা ঐক্য প্রতিষ্ঠা করতে দিচ্ছেন। আমার ধারণা যে আজকের ভেতরে আসলে এটা অনেকেই সম্পন্ন করতে হয়তো পারবেন না, কারণ এটা প্রক্রিয়া আছে, অনেকগুলো বিষয়ে মতামতের জায়গা আছে, ফলে এটা কিছুটা বাড়তেও পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আচ্ছা এইটাই হোক, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে আসলে আমরা আসলে কতটুকু আক্রমণাত্মক হব, এটাও একটা মাপার বিষয় আছে। কারণ হচ্ছে যে আমি ধরেন এসেন্সের দিক থেকে আপনি আমি যা বলছি হয়তো খুবই কাছাকাছি। ওই একটা মানে খুবই প্রচলিত গল্প আছে যে একজন রাজার কাছে গেছে একজন ওই যে হাত দেখার মানে জ্যোতিষী। তো জ্যোতিষী একজন গিয়ে বলছে যে আপনার আত্মীয় স্বজন সবাই আপনার সামনে মারা যাবে। তো রাজাকে বলছে ওই লোক বলছে আসলে এই যে অ্যাপ্রোচটা কি, এই অ্যাপ্রোচটা খুবই গুরুত্বপূর্ণ রাজনীতিতে। এখন আমরা যে কঠিন সময় পার করছি তাতে এই অ্যাপ্রোচটা একটা গুরুত্বপূর্ণ